প্রথমেই অভিযান পাবলিশার্সকে অনেক ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করা হয়েছে। চলছে তো ঠিক আছে। অভিযান পাবলিশার্সকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য, এবং প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্ট 2024 আমরা আজকে সবাই এই একটা সেশনে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং আমাকে আজকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি খুবই সারপ্রাইজড। যাই হোক, প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আরও হোক, সেটাই চাই। প্রথমে আমি একটু সবার ইন্ট্রোডাকশন তো মারুফদা দিয়েই দিলেন, তবুও আমি একটু তাদের মুখ থেকে আরেকবার শুনতে চাইবো তারা নিজেদের সম্পর্কে কি বলতে চান। প্রথমেই আমি রামস্বামী স্যারের কাছে যাব, যে আপনার মুখ থেকে আপনার সম্পর্কে একটু কিছু শুনতে চাই। আমি তামিল পরিবারে জন্ম হলেও কলকাতায় বাস করি সারা জীবন, তাই বাংলা ভাষা আর বাংলা সমাজ সংস্কৃতি ইত্যাদির সঙ্গে যুক্ত। তো একটা বিশেষ সময়তে আমি অনুবাদে নামলাম, ওটা অ্যাক্সিডেন্টালি বা কোইন্সিডেন্টালি হলো, কিন্তু তারপর সেটা করতে থাকলাম, সেটা আমি ডিসিশন নিলাম তা করতে। তো একের পর এক আমি এখন অনুবাদ করে যাচ্ছি, আর সেইটাতে এই রবীন্দ্রনাথ থ্রিলারটা একটু ভিন্ন রকম, আমার অন্য বইগুলো আরও একটু সিরিয়াস টাইপের। আচ্ছা, এরপরে আমি তন্ময়দার কাছে যাব, আপনি যদি আমি তন্ময় মুখার্জি, বারাসাতে থাকি। বারাসাত গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনা ক্লাস 12 অবধি। তারপরে আমার পড়াটা চলে যায় হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে আমি আবার কম্পিউটার সায়েন্সে ডিগ্রি। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি পাঠক, আমি একদম আপাদ মস্তক একজন পাঠক। এবার এখানে যে এই যে এত গুণীজনের মধ্যে আমি স্টেজ পেয়েছি, আমাকে যে স্টেজটা দেওয়া হয়েছে সামনে এত গুণীজন দেখে আছে, আমার নিজেরই মধ্যে কেমন ঘাবড়ানোর একটা ফিল হচ্ছে যে আমি এখানে এরকমভাবে বলতে পারবো, বসতে পারবো, এটা আমি ভাবতে পারিনি। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মারুফ অ্যান্ড সাথী, অভিযান পাবলিশার্সের জন্য। তো অভিযান পাবলিশার্সের এই যে লিট ফেস্টটা একটা করে, এটা একটা অসাধারণ ব্যাপার। এমনি লিট ফেস্ট তো আমরা প্রচুর দেখি, নানান রকমের ওপরে হয়, কিন্তু থ্রিলার বেসড লিট ফেস্ট এটা একটা অত্যন্ত অভাবনীয় ব্যাপার। কারণ আমরা দেখি কি যে সমাজে যারা পাঠক তাদের মধ্যে থ্রিলার নিয়ে কেমন যেন একটা নাকুচু ভাব আছে, যে থ্রিলার আবার লেখা নাকি, থ্রিলার তো একটা মানে সেরকম পাতে পাওয়া যায় না, এরকম আর কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, এই ব্যাপারটাতে এইটা যে করেছে এরা অভিযান পাবলিশার্স, এটা একটা সত্যি অসাধারণ ব্যাপার। আমি মানে ভাবতে পারিনি যে এরকম একটা কনসেপ্ট আসতে পারে মাথায়। তো আমাকে এখানে ডেকে এনেছে পাঠক হিসেবে, এবং এদের এই এতজনের সঙ্গে স্টেজ শেয়ার করতে পেরে আমি মানে বলার মতন ভাষা নেই আর কি। ব্যাস এইটুকুনি আমার সম্পর্কে বলার। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি যে এখানে যতজনের এই যে একটা লিস্ট বেরিয়েছে যে 22টা সেশনে, তার মধ্যে সব থেকে ছোটো বোধহয় আমি, কারণ আমার এখনও 20 বছর বয়স। আর আমি এমনি মেনলি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, কিন্তু এই যে বই পড়ার যে একটা ভয়ঙ্কর নেশা, মানে আগে শুনতাম যে মা পড়তো, পড়ার সময় বইয়ের ভেতরে বই লুকিয়ে পড়তো মা, সেখান থেকে আমার মেনলি বই পড়াটা শুরু। এবারে আমিও যখন সেটা শুরু করি তখন মা আমাকে রীতিমতন উত্তম মধ্যম দিয়েছিল একবার, সেটা বড় কথা নয়। কিন্তু থ্রিলার পড়ার নেশাটা আমার বরাবরই, যে থ্রিলার পড়তে হবে। এবং মানে আমি মেনলি সত্যি কথা বলতে গেলে যে খুব পুরনো দিনের লেখক বা আগেকার লেখকদের বই পড়ি এমনটা নয়, আমি খুব নতুন লেখকদের যে নতুন কী থ্রিলার বেরোচ্ছে বা কী বই বেরোচ্ছে, আদপে আমি একজন সর্বভুক পাঠক। কিন্তু থ্রিলার ইজ ওয়ান অফ মাই বেস্ট, মানে পড়ার মধ্যে ওয়ান অফ বেস্ট লাগে যে থ্রিলারটা। তো এটাই মোটামুটি বলার ছিল আমার সম্বন্ধে। আর আমার বর্ধমানে বাড়ি।
তাই কলকাতার সাথে যে যোগাযোগটা সেটা আমার মেনলি শুরু হয়েছে এই কলেজ স্ট্রিট থেকেই, বই পড়া থেকে। এবার সুস্মিতাদি যেটা বললো যে আমার থ্রিলার সম্বন্ধে কী মতামত আর রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি সেই সম্বন্ধে কী মতামত। আচ্ছা, প্রথমে বলি যে থ্রিলার বিষয়টা ঠিক হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। আমরা যখন কোনো জায়গায় পাহাড়ে বা বেড়াতে যাই সেটা যেমন একটা ভয়ঙ্কর সুন্দর, মানে আমরা দেখতে পাই সব কিছু যে হ্যাঁ, কিন্তু প্রত্যেক টার্নে একটা করে ভয় থাকে যে এক্ষুনি হয়তো পড়ে যাব, কিন্তু না, তারপরেই মনে হয় যে এই যে সৌন্দর্য সেটা একটা অসম্ভব ব্যাপার। সেরকমই থ্রিলারটাও তাই আমার কাছে, যে যখন আমি পড়তে শুরু করি এমনও হয়েছে যে সারা রাত জেগে আমি থ্রিলার পড়েছি। আর এই রবীন্দ্রনাথের কথাটা যদি বলি, এইটা পড়ার অভিজ্ঞতাটা আমার একটা খুব মানে বলা যায় যে একটা স্মরণীয় দিন। সেটা হচ্ছে যে আমি কোনো একটা কারণে কলেজ স্ট্রিটে এসেছিলাম, এবারে তখন আমি রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি বইটা জেনেছিলাম। আর অভিযানের বই পড়া শুরু আমার রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি দিয়ে। তা যাই হোক, এলাম, আমি জাস্ট রীতিমতো ঢুকলাম দোকানে। এবারে আমার কিছু একটা তাড়া ছিল, দিয়ে আমি বইটা নিয়েই সঙ্গে সঙ্গে বিলটা করে আমি বেরিয়ে চলে গিয়ে আমি ঘর ঢুকলাম। তখন ওই সন্ধ্যে 7টা মতন বাজে, তো বর্ধমান যেতে হয়েছিল আমাকে, 7টা বাজে। এবারে ঘর ঢুকে আমি যখন মানে বইটা ভাবলাম আমার তার পরের দিনে মাইক্রোবায়োলজির পরীক্ষা আছে। এবার ভাবলাম যে ঠিক আছে, পরীক্ষা যখন আছে তাহলে একটুখানি শুরু করি, তারপরে না হয় পরে আবার পড়বো। সেই যে আমার জীবনের যে কি বড় ভুল সেটা, যাই হোক, সেই শুরু করেছি দিয়ে আর বইয়ের কোনখানে যে আমি শেষ করবো সেটা আর খুঁজে পাচ্ছি না। সেই শুরু হয়েছে আর মা সমানে বলছে যে কালকে তোর পরীক্ষা, তুই ফেল করবি পরীক্ষায়, তুই ফেল করবি, দেখবি তুই পাস করতে পারবি না। যাই হোক, সে এক ভয়ঙ্কর ব্যাপার। দিয়ে আমি শেষ করলাম বইটা, তখন দেখলাম ঘড়িতে 5:30 বাজে, ভোর 5:30। আমার পরের দিনে সকাল 10টায় মাইক্রোবায়োলজি পরীক্ষা দিতে যাওয়া। আমি তার মধ্যে উঠে রেডি হয়ে আমি বললাম ও ঠিক আছে, আমি ঠিক পরীক্ষা দিয়ে দেবো, চাপ নেই। সেই বইটা পড়ে নিয়ে সেই মনে যে শান্তি সেটা নিয়ে আমি পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা লিখে দিয়ে চলে এসেছি। তারপরে যা লিখেছি সেটা পরের কথা। মানে আমার রবীন্দ্রনাথ নিয়ে এরকমই অভিজ্ঞতা। আর ব্যক্তিগতভাবে যদি রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলতে হয় তাহলে বলবো যে মুস্কান জুবেরি, ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার ইন হোল স্টোরি। কারণ ওই একজন ভদ্রমহিলাকে হয়তো আমি নিজে মনে ভালোবেসে ফেলেছিলাম। মানে ওটা হয়তো আমার জন্য অপরাধ, কিন্তু আমি পাঠক হিসেবে ভালোবেসে ফেলেছিলাম ওনাকে। কারণ আমি বয়সের তুলনায় হয়তো অনেকটাই প্রাপ্তমনস্ক নিজেকে মনে করি, নাহলে হয়তো এই ধরনের থ্রিলার পড়ে বোঝাটা একটু চাপ, কিন্তু তাও আমি সেই বয়সে পড়ে বুঝেছিলাম। এবং এখনও যখন আমি এই সেশনটা দেওয়ার আগেও যখন আমাকে ফোন করা হয়েছিল, আমি তখনও আরেকবার বইটা রিভিশন দিয়েছি। এবং তখন যে রূপে মুস্কান জুবেরিকে দেখেছিলাম আর এখন যে রূপে মুস্কান জুবেরিকে দেখলাম, দুটো একদম পুরো ডিফারেন্ট লাগলো আবার। তাই আমারও মনে হয়েছে যে বয়সের অনুযায়ী থ্রিলারের এই যে ডেফিনেশনটা, মানে থ্রিলারকে বোঝার যে ক্ষমতাটা সেটা চেঞ্জ হয়, দৃষ্টিকোণটা পরিবর্তন হয়। এটাই মোটামুটি বলার ছিল রবীন্দ্রনাথ সম্বন্ধে। এরপরে বাকিরা আরও বলুক। ওটা একটু এলাবোরেট করবে, কিভাবে পরিবর্তন ঘটলো বা দৃষ্টিকোণটা কিভাবে বদলে গেল? হ্যাঁ, দৃষ্টিকোণটা বদলে গেল বলতে, আমি ওটা যখন পড়েছিলাম তখন আমার এখন থেকেও মোটামুটি আরও কিছুটা বয়স কম ছিল, তখন এক টানে পড়েছি। এবারে তখন মুস্কান জুবেরিকে যেভাবে দেখেছিলাম যে একটা লাস্যময়ী চরিত্র, একটা আলাদা রকম তার একটা অ্যাট্রাকশন আছে। এবং কিন্তু তারপরে যখন আমি মুস্কান জুবেরিকে দেখলাম, ওই একটা সিকোয়েন্স আছে যেখানে ওই আর কি মানে সেই বাড়িটায় আগুন লেগে যাচ্ছে, রবীন্দ্রনাথ এখানে আগুন লেগে যাচ্ছে, তারপর যখন মুস্কান জুবেরি যেই বেরোচ্ছে আর মানে যে আর কি ড্রাইভার সে যখন পেছনে তাকিয়ে দেখছে যে ওই পুড়ে যাওয়া দেহটা উঠে এসে কথা বলছে, তখন একটা মানে ওটা মানে ওই একটা সিকোয়েন্স যেটা ছিল ওটা ভয়ঙ্কর ছিল। তারপরে আমার মানে আমি নিজেই কল্পনা করেছিলাম দুরাজ্যে ওরকম একটা যদি আমার সাথে কোনো দিন হয় তখন আমি কি করব। তখন মনে হয়েছিল যে না, এই ধরনের ম্যাচিওর লেখাই হয়তো দরকার বাংলা সাহিত্যে। মুস্কান জুবেরিকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে একজন শিল্পী, একদম। কারণ ওনার যখন লিখেছেন তখন 3-4 পাতা পরেই লিখেছেন যে রান্নাটাকে উনি রান্না হিসেবে দেখেন একটা শিল্প। এবং ঠিক একই রকমভাবে উনি যখন যে ওনার যে ওই রেস্টুরেন্টটাকে সাজিয়েছেন সেটা একটা অপার্থিব শৈল্পিক পরিবেশ। কারণ আমরা নর্মাল রেস্টুরেন্টে কি দেখি বা খুব হাই কোয়ালিটির রেস্টুরেন্টেও যেটা দেখি
যে ওয়েটার আসছে বারবার করে, ঘুরে যাচ্ছে, যতক্ষণ না আমি অর্ডার দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে ঘুরছে, বা আমি খাওয়ার পরেই অ্যাজ ইফ আমাকে বিলটা দেওয়া হচ্ছে যে এবার তুমি কেটে পড়ো, বাংলা কথায় কেটে পড়ো, উঠে পড়ো, আর না তোমার জন্য সময় দেওয়া যাবে না। কিন্তু এখানে আমরা দেখছি কি আশ্চর্য ব্যাপার, যে মুস্কান যুগের মানে প্রথম যখন আমরা পড়বো তখন দেখবো যে কি করে মুস্কান বুঝছে যে যিনি খাচ্ছেন কাস্টমার তিনি কি চাইছেন অ্যাকচুয়ালি, সেইটা প্রথমে মনে হচ্ছে আরে এটা কী করে পসিবল। কিন্তু নাজিমের লেখার ব্যাপারটা হচ্ছে একটা সরল জিনিসকে উনি এমন সুন্দর করে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা আমরা সব জায়গাতেই দেখি যে ক্লোজ আপ সার্কিট আছে, সার্ভেলেন্স ক্যামেরা দিয়ে দেখছেন, কিন্তু সেটা বলার ভঙ্গিতে এমন মনে হচ্ছে যে এটা একটা রহস্যঘন পরিবেশ। প্লাস ওনার যে শৈল্পিক ব্যাপারটা, যে এক গাদা চেয়ার টেবিল নেই, কাস্টমার যারা আছে তারা এনজয় করছে খাবারটাকে, মানে জাস্ট খাওয়ার জন্য খাওয়া না, খাওয়াটাও যে একটা শিল্প, মানে খাওয়াটা এতটাই সুন্দর, এতটাই রান্না সুন্দর, এতটাই তার টেস্ট যে সাধারণ মানুষ যেটাকে হাত চেটে খাচ্ছে, যেটা তাদের কাছ থেকে এক্সপেক্টেড না, সেটা হচ্ছে এই যে রান্নাটা যে একটা শিল্প, সেই শিল্পটার ব্যাপারটা উনি পরেও বলেছেন অনেক জায়গায়, যে আমি এই ডাক্তারি ছেড়ে আমি প্রকৃতিতে এসে রান্না নিয়ে কাজ করতে চাই। এবং সেটার সঙ্গে তাহলে আমরা এটাও দেখেছি যে ঢাকাতে কেন করলেন না, এত একটা বড় একটা পার্সপেক্টিভে আরও তো অনেক বেশি কাস্টমার হতে পারতো, কেন এত দূরে সুন্দরপুরে গেলেন, যেটা বলতে গেলে একটা গণ্ডগ্রাম, যেখানে একটা টং চায়ের দোকান ছাড়া কিছু নেই। অ্যাকচুয়ালি ওনার লেখাতে যারা পড়েছেন সবাই জানবেন যে উনি চেয়েছেন যে একটা বিষাক্ত ফরমালিন মুক্ত জিনিস যে দিয়ে রান্না করবেন, যাতে করে তার রান্নার আসল স্বাদ যেটা আছে সেটা তৈরি হওয়া যায়। এখানে একটা জিনিস আমার একটু মনে হয়েছে যে একটু অতিরঞ্জিত আছে, যেটা হচ্ছে কিনা উনি যে ওই রেড ওয়াইন তৈরির জায়গাটা, ওটা আমার যেন মনে হয়েছে যে একটু বোধহয় অতি সরলীকরণ হয়ে গেছে। রেড ওয়াইন তৈরি করাটা বোধহয় অতটা সহজ নয়, তবু কিছু তো এটাও মানে দোষগুণ থাকবেই। তো এছাড়া মুস্কান জুবেরির ক্যারেক্টারের মধ্যে আর একটা অসাধারণ দিক হচ্ছে তার, যে আমরা বলছিলাম, আমি যেটা বলতে চাইছিলাম, যে শিল্পী রবীন্দ্রনাথ প্রীতি। উনি প্রতিটা জায়গাতেই মানে প্রতিটা চ্যাপ্টারে আমরা দেখছি যে উনি গান শোনা দিয়ে মানে তার দিন শুরু করছেন, গান দিয়ে শেষ করছেন, অবসর সময়ে তিনি রবীন্দ্রসঙ্গীত শুনছেন এবং গান গাইছেনও রবীন্দ্রসঙ্গীত। প্রতিটা মানে ওনার বেশিরভাগ চ্যাপ্টারগুলো শুরুতেই রবীন্দ্রনাথ আর কি ওতপ্রোতভাবে জড়িত ওখানে, রবীন্দ্রনাথ বাদ দিয়ে হচ্ছে না, সমস্ত কিছুই রবীন্দ্রনাথ কেন্দ্রিক। তো নামটা রবীন্দ্রনাথ কেন এখানে খেতে আসেননি সেটার হয়তো এমন হতে পারে কাস্টমার অ্যাট্রাকশানের জন্য আমরা প্রথমে ভাবতে পারি, কিন্তু পরে দেখা যাচ্ছে যে না, উনি বলছেন যে আমি রবীন্দ্রনাথকে চেয়েছিলাম যে উনি এখানে অন্তত প্ল্যান চেটেও আমার এখানে আসুন, কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ ভেজিটেরিয়ান হয়ে যান সেই জন্য আসেন, সেটা একটা কারণ হতে পারে। মানে ওনার হয়তো সেই দিক থেকে মনে হয়েছে যে উনি ভেজিটেরিয়ান, আমি তো নন ভেজ রান্না করি, সেই জন্য রবীন্দ্রনাথ আসেন, সেই আক্ষেপটা একটা থেকে যাচ্ছে, সেই আক্ষেপ থেকে হচ্ছে। আর একটা দিক আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নূরে ছফা যে ক্যারেক্টারটা, আমরা সাধারণভাবে গোয়েন্দা কাহিনী বা থ্রিলারে যে সমস্ত ডিটেকটিভদের বা যাদের দেখি, তারা দেখি একটা অতিমানবীয় চরিত্র। মানে এমন অনেক গোয়েন্দা কাহিনীর নায়ক বা নায়িকাদের নাম আমি এখনই বলতে পারি, যাদের কাছে তথ্য ভাণ্ডার, মানে আমি যেহেতু তথ্য প্রযুক্তির লোক, তা বলতে পারি যে একটা মানে বেশ কয়েক টিবি হার্ড ডিস্কের থেকেও বেশি ডেটা রয়েছে। মানে তিনি সংস্কৃত শ্লোক আওড়াচ্ছেন, তিনি বায়োলজি জানেন, তিনি ফিলোসফি জানেন, তিনি জানেন না এমন কিছু নেই। এক্স্যাক্টলি এই কথাটাই, হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি তাই। ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছু সাবজেক্টে তিনি যে কোনো রেফারেন্স তুলে ধরছেন এরকমভাবে। কিন্তু নূরে ছফা যে লোকটি, আচ্ছা নূরে ছফা নামটা নিয়ে আমি একটু রিসার্চ করেছিলাম, তো নূরে ছফা নামটা একটু কেমন যেন লেগেছিল। তো আমার মনে হলো নূরে ছফা কথাটা যদি এরকম ভাবা যায় যে নূর মানে হচ্ছে আলো, ই মানে নূর, এ ছফার জায়গায় যদি সাফা করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা ভালো দাঁড়ায়, মানে পবিত্র আলো, এরকম একটা ব্যাপার। আর ইনসিডেন্টালি আমি একটা জিনিস দেখছিলাম, নূরে সাফা নামে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে ইস্তাম্বুলে, এবং সেখানকার ছবিগুলো ইন্টারনেটে বেশ ভালো মতোই পাওয়া যায়। তো এটা আমার বেশ মজা লেগেছিলো, বেশ একটা কোইন্সিডেন্টাল ব্যাপার সবার লেগেছিলো। তো এবার এই নূরে সাফা যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা অবশ্যই ডিটেকটিভ, আমাদের থেকে, আমরা যে সাধারণ মানুষ তাদের থেকে অবশ্যই বেশি বুদ্ধি, কিন্তু ওনাকে অতিমানব করা হয়নি, বা যাকে আমরা টেকনিক্যালি বলি সুপার কপ। মানে তিনি একটা এসআইয়ের কাছে মার খেয়ে ঠোঁট ফোঁট ফুলিয়ে গালটাল কেটে আসেন, তার গায়ে অতিমানবীয় শক্তি নেই যে 5 জনকে একসঙ্গে ঘায়েল করে দিলেন, বা তিনি অনেক জায়গাতেই ভুল করেন,
তিনি লাস্টে গিয়ে যখন ওই বইটা দিয়ে পাতা উল্টানোর সময় ওনার অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল, কিন্তু সেক্ষেত্রে তার মানব মানে একটা সাধারণ মানব দেখা যাচ্ছে যে অতি মানব হলে অনেক গোয়েন্দা গল্প হয়তো সেটা দেখা যেত যে তিনি আগেই বুঝে যেতেন যে ওখানে বিষ মেশানো আছে, ওখানে হাত দেওয়া যাবে না। উনি কিন্তু খানিকটা দেখিয়েছেন যে ওনাকে যখন কফি অফার করা হলো তিনি কিন্তু কফি খাননি সেটা ভয়, কিন্তু ওখানে যে অল্টারনেট কোনো উপায় ওনাকে পয়জনিং করা হতে পারে সেই ব্যাপারটা ভাবেননি। মানে সাধারণ একটা মানুষ যে তার এক্সপিরিয়েন্স এবং তার যে এই টেকনিক্যাল যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর হেল্প নিয়ে একটা ডিটেকটিভ, কিন্তু সুপার কপ নন। সুপার কপ হয়ে গেলে তো রহস্যের সমাধানটা হয়ে যেত। আর এর মধ্যে একটা সুন্দর রোম্যান্টিক ব্যাপার আছে। একটা আশ্চর্য জিনিস হচ্ছে যে আমরা দেখছি প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট যিনি মানে নূরে সাফা বলতে পারি, আর এদিকে হচ্ছে আমাদের মুস্কান জুবেরি, এদের মধ্যে যেমন একটা কোনো একটা বাঁধন তৈরি হচ্ছে, যে বাঁধনটাতে নূরে সাফা বারবার মুস্কান জুবেরির কাছে যেতে চাইছে, ধরার জন্য হতে পারে। সেই একটা খুব নোবেল প্রাইজ পাওয়ার একটা বই আপনারা হয়তো সবাই পড়ে থাকবেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, যেখানে ওই যে মার্লিন মাছটাকে সঙ্গে যে শিকারি তার সঙ্গে একটা আশ্চর্য রকমের একটা বাঁধন তৈরি হয়। এখানেও যেন আমার মনে হয়েছে যে এরকম একটা বাঁধন হয়তো তৈরি হয়েছে, যে বাঁধনটা দিয়ে নূরে সাফা সমস্ত মানে তার চিন্তায়, মননে, শয়নে, স্বপনে সবসময় খুঁজছেন যে কোথায় আছে, কোথায় আর কি তাকে খুঁজে পাওয়া যায়। এবং তার যে ব্যক্তিত্ব মানে আমাদের মুস্কানের যুগের যে ব্যক্তিত্ব, আকর্ষণ, মানে সেই আকর্ষণে নূরে সাফা খানিকটা হলেও মুগ্ধ হয়েছেন, খানিকটা না বলা যেতে পারে অনেকটাই মুগ্ধ হয়েছেন। এবং এই আমাদের পরের পার্টটা নিয়ে আজকে যেহেতু না, পরের পার্টটা পড়লে আর একটু বেশি বোঝা যাবে যে এই ব্যাপারটা কী হয়েছে, স্পয়লার হয়ে যাবে, সেটা না দেওয়াই ভালো। না 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 না, শিল্পী উনি আসলেই শিল্পী। এবং হ্যাঁ হ্যাঁ, ওনার যে এই যে রিসার্চ রান্নার ওপরে যে রিসার্চগুলো, বিভিন্ন ধরনের কুইজিন মানে স্প্যানিশ যে আশ্চর্য রকম লাগে না, যে 3টে ভর্তা দিয়েছে, তিনটে একটা হাসি মুখ, ক্যাপসিকাম কেটে দুটো লাল দিয়ে একটা হাসি মুখ। এই যে মানে এই শিল্পী সত্তাটা বোধহয় ওর মধ্যে কোথাও না আছে, এবং সেইটা সবসময় বেরিয়ে আসে। তো সেই জন্যই আমার মনে হয় রবীন্দ্রনাথকে নিয়ে যখন বেরোয় 2015 সালে বোধহয় বাংলাদেশে বেরোয়, 2018 সালে আমার এখানে আসে বারাসাতে, আমাদের কলকাতাতে ফরেস্ট স্ট্রিটে আসে। তো একটা বেশ মোটামুটি ভালোই হইচই পড়েছিল, এবং ভালো মতোই ফেসবুকে হইচই পড়েছিল। প্রচুর লোক নিন্দা করেছেন, প্রচুর লোক প্রশংসা করেছেন। তো নিন্দা ঠিন্দা যা করেছেন তার মেন ব্যাপারগুলো কী ছিল, নূরে সাফা কেন ধরতে পারে না? আরে নূরে সাফা তো একটা সাধারণ মানুষ, যে তার মধ্যে ডিটেকটিভ স্কিলটা রয়েছে, মানে সে সুপার কপ বা ওই রকম সুপার স্লুথ বা সুপার ডিটেকটিভ না, সে ট্র্যাক করে যাচ্ছে, এবং একটা কানাগলিতে থেমে যাওয়া যে তদন্তটা, সেই তদন্তটাকে সে আবার জীবিত করে নিয়ে এসেছেন। এক্স্যাক্টলি স্যার, আপনি যেটা বলেছেন ওইটাই আসল কথা, আবার জীবিত করে নিয়ে এসেছেন, যাতে এই যে মানে কয়েক হাজার পেজ বোধহয় তিনি ঘাঁটাঘাঁটি করেছেন, তার রিপোর্টগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করে ঠরে ফাইনালি একটা জায়গাতে পেয়েছেন। হ্যাঁ, বলা যেতে পারে যে কে.এস. খানের অনেকটা সাহায্য পেয়েছেন, ঠিক কথা, কিন্তু কে.এস. খান ওতপ্রোতভাবে এখানে জড়িত নন। তিনি দুই একটা জায়গাতে কিছু ইনপুটস দিয়েছেন, ব্যাস। আর অ্যাডভাইস যেটা দিয়েছেন সেটা খুব জেনারেল একটা স্টেটমেন্ট, পড়েছো সেই মাটি ধরেই তোমায় উঠতে হবে, এবং সেটা উনি হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট, কিন্তু একদম মানে ডিরেক্টলি বলে দেননি যে এইটাই করতে হবে বা এরকমভাবে। তো উনি ওই অ্যাডভাইসটা নিয়ে সেইখান থেকেই আবার সুন্দরপুরে গিয়ে আবার সেখান থেকে কাজ শুরু করেছেন, এবং সেই ট্যাক্সি ড্রাইভারকে করা, মানে যেটা আমরা একটু আগে যিনি ওই আমাদের পুলিশের অফিসার যিনি ছিলেন, আমরা সাধারণভাবে দেখি কি যে পুলিশ অফিসারদের যারা আর কি গোয়েন্দাতে আসে, গোয়েন্দা কাহিনীতে আসে, জেনারেলি আমি সবার কথা বলছি না, কিছু কিছু জায়গাতে দেখা যায়, তাদের কাছে মানে ডিটেক্ট করাটা কোনো ব্যাপারই না, অ্যাজ ইফ এটা নর্মাল পরপর প্লটগুলো আসছে হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফে যারা পুলিশ বা ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করেন, তারা কিন্তু এতটা সহজে বোধহয় সমস্ত প্লট বা ক্লুজগুলো খুঁজে পান বলে আমার মনে হয় না। যেহেতু আমি পুলিশের সঙ্গে কোনোভাবে জড়িত নই, তবে আমার যেটা মনে হয় সেটা সম্ভব না। এখানে নূরে সাফাকে ঠিক সেটাই দেখানো হয়েছে, যে ও প্রচুর কাগজপত্র ঘাঁটছে, প্রচুর রিসার্চ করছে, নানান জায়গায় তাকে ঘুরছে, মানে ফিজিক্যালি যাকে বলে মাঠে নেমে খেলতে হয়েছে তাকে, মানে ঠান্ডা ঘরে বসে
হ্যাঁ ফিল্ড ওয়ার্ক একদম, মানে রোদ্দুরে মাঠে নেমে ঘুরতে হচ্ছে। 27টা ট্যাক্সি ড্রাইভার, 27টা ইন্ট্রোডিউ করেছে, তার মধ্যে 4 জন বেরিয়ে গেছে, 27 জনকে খুঁজে মানে তাকে ইন্টারভিউ করে ফাইনালি পেয়েছে। তারপরে যে মিসিং ছেলে তার পুরো কলিগ থার্ড টাইম সবাইকে এই যে এত কাজ, এইগুলো কিন্তু রিয়েল লাইফের পুলিশরা করে, কিন্তু গোয়েন্দা গল্পের পুলিশ বা থ্রিলারের পুলিশরা বোধহয় এতটা করে না, বা এতটা লেখা হয় না। লিখলে হয়তো বইয়ের ভলিউম বেড়ে যাবে, সেই জন্য হয়তো করা হয় না, সেটা কারণ হতে পারে। আর বইয়ের ভলিউম বেড়ে গেলে মালুক আমাদের বকা দেবে যে এত মোটা বই আমরা ছাপবো না, তো সেটা অন্য ব্যাপার, সেটা মারুফ আমাকে পরে বকা দেবে, সে আমি শুনতে রাজি আছি, মারুফ আমার ছোটো ভাইয়ের মতন। তো যাই হোক, তা এই সুপার স্লিউট ব্যাপারটা এখানে নেই বলেই বোধহয় এটা বেশি অ্যাট্রাকটিভ হয়েছে, যে ঘটনাক্রমটা স্লো পেস্ট, কিন্তু একটা থ্রিলারের একটা স্পিড থাকে, খুব মানে একটা মারাত্মক হাই স্পিড একটা অ্যাকশন থাকে, কিন্তু এখানে স্পিড নেই, স্লো বাট স্টেডি, সেই কচ্ছপ দৌড়ের মতন স্লো, কিন্তু এগোচ্ছে, কিন্তু এমনইভাবে লেখা, এমনইভাবে প্লটগুলো সাজানো, এমনভাবে চ্যাপ্টারগুলোকে ওরিয়েন্টেড করা যে আমি ছেড়ে আসতে পারছি না। আমি পড়তে শুরু করলে আমি ছাড়তে পারবো না যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হচ্ছে। এবং শেষটাও এই ওপেন এন্ডেড শেষটা, এটা একটা বেশ ভালো জিনিস। মানে পাঠককে এমন যদি হতো, ধরা যাক যে সেকেন্ড পার্টটা উনি লিখলেনই না, ধরা যাক সেকেন্ড পার্টটা লিখলেনই না, তাহলে কি হতো? এই যে আমাদের মতন এই যে গোলা পাঠকটা, মানে আমি, ওনারা না, আপনারা না, আমি আমার মতন গোলা পাঠকরা কি করতাম, আমরা না ভাবতাম যে আচ্ছা এটা যদি হতো তাহলে কেমন হতো, আচ্ছা না এটার বদলে যদি এই রাস্তাটা ধরতো তাহলে কেমন হতো। এই যে ভাবনা চিন্তা করার খোরাকটা নাজিম দিয়ে গেছেন, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি বলার পরেই ফেসবুকে তো নানান রকমের হইচই হয়, অনেক নিন্দা হয়, তো সেই সব বাদ দিয়েও আমরা বইটা যখন নিই, বইটা নেওয়ার পরে কিন্তু সত্যি কথা বলতে ও যেরকম বললো আমরাও ছাড়তে পারিনি, মানে একদম স্পেল বাউন্ড, বা যেটাকে টেকনিক্যালি আনপুট ডাউনেবল বলে, লাইক আনপুট ডাউনেবল বই, যে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ছাড়া যায় না। আর ও যেটা বললো সেটাও খুব ভালো কথা, যে মুস্কান জুবেরির ক্যারেক্টারটাকে যখন আমরা ভিজুয়ালাইজ করছি বা যখন আমরা ফিল করছি, সেকেন্ড টাইম যখন রিড করব বা একটু বয়স বাড়বে তখন হয়তো একটু অন্যরকমভাবে ভাবতে শুরু করবো, থার্ড টাইম যখন রিড করবো মেবি আমরা আর একটু অন্যরকমভাবে হয়তো লাগবে। এটা বয়সের সঙ্গে সঙ্গে, ম্যাচিউরিটির সঙ্গে সঙ্গে, বা তার পার্সপেক্টিভ পাল্টে যায়, সেই সমস্ত সঙ্গে সঙ্গে হতে পারে। তো স্যার এবার আপনার কাছে কিছু শুনি। আমি উপন্যাসটা অনুবাদ করলাম, আর এই মাসের 31 তারিখে আমাকে সেটা পাবলিশারকে পাঠাতে হবে। তো আমি একটু অ্যাডভান্সেই শেষ করে ফেললাম প্রথম ট্রান্সলেশন রাউন্ডটা, এখন এডিটিং করছি, ফাইনাল এডিটিং, আর সাবমিট করতে পারবো সময় মতন। আমার বাকি যে ট্রান্সলেশনের কাজ সেটার থেকে বেশ ভিন্ন, আর আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস 4-5 থেকে বোধহয় পাল্প ফিকশন, থ্রিলার, ক্রাইম থ্রিলার, ডিটেকটিভ নভেল ইত্যাদি খুব পড়তাম। আর নাজিমুদ্দিনের সঙ্গে কিছুদিন আগে ম্যানুস্ক্রিপ্টে কিছু ক্ল্যারিফিকেশন দরকার ছিল বলে ফোনে কথা হচ্ছিল, তখন উনি একটা টার্ম ব্যবহার করলেন, ব্যাপটিজম। এই ধরনের পাল্প ফিকশন পড়ে পাঠক তৈরি হয় বা ব্যাপটাইজড হয় ইনটু রিডিং। ওই পাঠক পরবর্তীকালে নানান বড় বড় সাহিত্যের বই পড়তে পারে, কিন্তু এই ধরনের জনর এটাই একটা হাই ব্রাউ হতে পারে, তারও তো কিছু কিছু উদাহরণ আছে। সবচেয়ে সহজ মাথায় আসছে জন লেখার, আর কিছুক্ষণ আগে আরেকটা নাম আমার মাথায় এলো কিন্তু আবার বেরিয়েও গেল, তো ওটাও অ্যাসপায়ার করা যায়। আর বিশেষ করে যদি পলিটিক্যাল থ্রিলার হয় বা হিউম্যান রাইটস থ্রিলার যদি হয়, ধরুন হিউম্যান ট্রাফিকিং বা ট্রাফিকিং অফ উইমেন ফর সেক্স ক্রাইমস, এর চোখের সামনে ঘটছে, এর পেছনে বিরাট চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে ইত্যাদি। হ্যাঁ, তো আর থ্রিলার নন ফিকশনও হতে পারে।
আমি একটা দেশে গিয়ে বা বিদেশের কেউ এসে আজকের ভারতে একটা গোয়েন্দাগিরি যদি করে, ইভেন অ্যাজ এ জার্নালিস্ট, যে কত রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজ, কত রকমের আন্ডারমাইনিং অফ ডেমোক্রেসি ইত্যাদি ইন্ডিয়াতে ঘটছে, সেটাও যদি ডকুমেন্ট করে, সেটাও একটা থ্রিলার হয়ে যেতে পারে। বা এই যে কাউ ট্রাফিকিং নিয়ে মার্ডার ইত্যাদি, সেটা নিয়েও একটা থ্রিলার লেখায়। পুরো জিনিসটা একটা চক্রান্ত, মার্ডার ইত্যাদি, রাইট। তো পাঠক হিসেবে অনুবাদক যেভাবে টেক্সটটাকে পড়ে, সম্ভবত অন্য কোনো পাঠক সেটাকে এত ক্লোজলি পড়ে না। তো আর বারবার একই জিনিস পড়া, তো অনুবাদ, আমি বলে থাকি যে অনুবাদ এমন একটা বিষয় যেটা নিয়ে কিছু বলা উচিত না, অনুবাদ শুধু করা উচিত। তো আমি করে ফেলেছি। আপনি বললেন মুস্কান জুবেরি আসলে শিল্পী, তো সেই অ্যাসপেক্টটাকে তুলে ধরতে দুটো ছোট এক্সাপ্ট আমি পড়ছি। তো যেটা উনি বললেন যে মুস্কান জুবেরির সম্বন্ধে যেই চ্যাপ্টারে লেখা আছে সেইখানে রবীন্দ্রনাথের কোনো কবিতা বা গান দিয়ে শুরু হয়। The string holding the slender arms snaps. The wine doesn't pour out of the drinker's eyes. No one recognizes anyone in the darkness of night. One wouldn't be able to understand the lyrics of the song that was playing softly unless one listened carefully. But that wasn't a problem at all. After all, she knew the whole thing by heart. Usually, while listening to a song as one swayed on a rocking chair, one's lips mouthed the lyrics in unison, but her lips were completely still today. Casting her eyes skywards, she pondered. She slowly picked up the glass on the coffee table beside the chair. Even in the darkness, one could discern that it was full of a crimson-colored liquid. She first put the glass to her nose and took a sniff, and then she took a sip and shut her eyes. She kept the liquid in her mouth momentarily and savored its taste, its fragrance. It seemed she was nodding her head gently in acknowledgement. She swallowed the red liquid and opened her eyes. She gazed at the moon floating in the sky. It was a waxing moon. It would be full moon in 3 days. Bits of scattered clouds concealed the moon and then floated away the very next moment. It was pleasant to gaze at the scene as she sat on the first floor veranda, rocking on the chair. She put the glass down and took a deep breath. The fragrance of the freshly bloomed Hasnuhana flowers had turned her garden into something celestial. She knew that the fragrance of the Hasnuhana flowers was a sweet one, like that of roses was salty, and of wild flowers something bitter. Every fragrance in nature had a specific flavor. One fragrance could be mixed with another. A flavor too could be mixed with another one. However, humans were the most inept when it came to the sense of smell. Humans were amply endowed when it came to sound, taste, sight, touch. Sound was composed of 7 notes. Taste could be divided into 5 categories: sour, hot, sweet, salty, and bitter. Humans had divided all the hues of the universe into 7 colors. And touch was the most gross sense. There were no feelings besides hot, cold, soft, hard, liquid, airy. But when it came to the sense of smell, humans were in trouble. No one could say with certainty how many kinds of smell there were. She smiled wryly. She knew very well what the reason for this was. Smell was most baffling. It floated around in the air. It mingled quickly with various kinds of smells. Such mingling could not be stopped. It took place invisibly, yet in plain sight.
and so it was very difficult even to separate them. Right from infancy, the human grows up with his sensory apparatus of smell, the nose, amidst constant bafflement. Almost everything on earth had a smell. Those floated around in the air. Air meant omnipresence, and so no smell in the natural world can retain its individuality for very long. Taste is entirely dependent on the tongue. Sound depends on the ears, like sight depends on the eyes. In a way, there was certainty when it came to taste. Sweet, hot, sweet, salty, bitter. It wasn't difficult to distinguish between those tastes. Because of the great difference between each of them, it isn't difficult to separate them. One taste can be mixed with another and a new one created. Sweet with sweet. This creates a kind of balance. But it isn't just balance and correspondence that one finds in nature. Contrariety is also manifest, as is difference. Designers call this contrast. It's the exact opposite of balance, or not at all balanced, like sour with hot, or hot with sweet, sour with sweet, sweet with salty, salty with hot. Everything is possible. All that's required is an understanding of boundaries. Hot has its own boundaries. Sweet, sour and salty all have their boundaries. A sense of proportion is required regarding what exactly can infiltrate and how much into the boundaries of another one, or else it will be disastrous. It's a disaster for both sides. Someone had violated the boundary all of a sudden. He had thought her to be a helpless and weak woman. He thought he could do whatever he wanted to with her. The man had no clue about the gravity of his error. However, she was not worried about that. She had lost the faculty of worry a long time ago after an unimaginable incident. She took another sip and put the glass down on the table. A smirk appeared on her lip. All the danger and all the disasters were reserved exclusively for the violators of boundaries. এই যে এই মাসের শেষে সাবমিট করতে হবে, আশা করি এই বছরের মধ্যেই বেরোবে। আমার একটা প্রশ্ন, এই বইটাই অনুবাদ করার কথা কেন মনে হলো যে আরো পাঠকদের কাছে এই বইটা পৌঁছে দেওয়ার প্রয়োজন? পুরো জিনিসটা ঘটনা চক্রে। তো মারুফ ভাই আমাকে একদিন কল করে বললেন যে এই বই উনি হিন্দি অনুবাদ বা ইংরেজি অনুবাদ নিয়ে ভাবছেন, তো কোনো অনুবাদককে চিনি কি না। আর তারপর সেটা বদলে গেল। আমি বললাম আমি অনুবাদ করতে পারি ইংরেজিতে, আর আমি পাবলিশার খুঁজে বার করব। আর সেটাই হলো। আমি কেন করলাম, কারণ বলল, আর নামটা একটু ইন্টারেস্টিং, আর ওয়েব সিরিজটা বেরিয়েছিল, তো আমার জানা ছিল বইটার নাম। তো প্লাস আমি ছোট বয়সে এই থ্রিলার পড়তাম অনেক, মানে খাবারের চেয়েও বেশি পছন্দ আমার বই পড়া ছিল। তো সেই জায়গা থেকে ভাবলাম চলো করি। তো পিওরলি মজার জন্যে এটা করলাম। আর আমার বাকি সব অনুবাদের কাজগুলো এত গম্ভীর, বা আরও ইংরেজিতে যে শব্দ আছে গ্রেভ, তো এটা তার ঠিক কন্ট্রাস্ট। তো মজার জন্যে করলাম। আর যখন করছি কয়েকবার আমি নিজেকে অবজার্ভ করলাম যে আমার ভেতরে ওই ছেলে বয়স ছোটোবেলায় যে ডিলাইট, থ্রিল আর যে ফিলিংস বা সেন্সেশনস আসতো, সেগুলোকে আবার আসছে দেখতে পাচ্ছি আমি। তো সেটাও একটা খুব এনজয়েবল জিনিস হলো আমার কাছে। না খাবো না, এই জায়গায় আমি একটা কথা বলি।
এটা হচ্ছে যে আমি সিরিয়াসলি রামস্বামীজিকে বলবার মতো সাহস পাচ্ছিলাম না। মানে যিনি সুবিমল মিশ্র অনুবাদ করেছেন, হ্যাঁ, যিনি সাহিত্যাচার্য অনুবাদ করেছেন, নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেছেন, তাকে আমি যদি এখন হ্যাঁ নাজিমুদ্দিনের তাও আবার রবীন্দ্রনাথ খেতে আসবে 1952 বললে তাও ঠিক আছে। আমি দেখলাম যে কিরকম করা যায়, কোনো খোঁজখবর থাকে, অনেক অনুবাদক থাকে, ওনাকে বললাম। তারপরে উনি কয়েকদিন নিজে নিজে ভেবে টেবে আমাকে বললেন আচ্ছা আমিই করি। আমি দেখলাম বেশ, আমি তো একবার চাপ পেয়ে গেছি, আমার তো আর কোনো অসুবিধে নেই। তারপর তো হারপার কলিন্স অনুবাদ ছাপছে, ফলে আমার আর কোনো তো ব্যাপারই নেই। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই থ্রিলার অনুবাদ করার সময় কি কি প্রতিবন্ধকতা আসে, মানে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স? হ্যাঁ, এটা স্পেশালি এটার ক্ষেত্রে কি কি এসেছে? কি রেজিস্ট্যান্স মানে আমার নিজের মধ্যে থেকে রেজিস্ট্যান্স? মানে না, মানে যখন আমরা জানি যে অনেক বই যখন ইংরেজি থেকে বাংলায় অনুবাদ হয়, তখন অনেকে আছেন যারা নিজের মনের মতন একটা করে ভাষা দিয়ে নিজের মনের মতন করে লিখে দেন। নিজের মনের ভাবটা কি, মানে লেখক একরকম ভেবে লিখেছে আর যে অনুবাদ করছে সে একরকম ভাবে লিখছে। তো সেরকমভাবে এই বইটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেরকম কি হয়েছে? আমি যখন অনুবাদ করি, আর বিশেষ করে যেই লেখকদের নিয়ে আরম্ভ করলাম, প্রধানত সুবিমল মিশ্র আর তারপর আরও রিসেন্টলি শহীদুল জহির, তারা দুজনই এত বড় নাম, আর তাদের যে গদ্য সেটা এত ইভলভ আর মাস্টারলি প্রোজ, হ্যাঁ, তো সেইটাতে কোনো রকম ইন্টারভেনশন আসতে পারে না। তো আমার উদ্দেশ্য অনুবাদ করার সময় যে আমি ইংরেজিতে তার একটা হুবহু তৈরি করছি, হুবহু, অ্যাজ ইফ আমি হচ্ছি ফটোকপিং মেশিন, কিন্তু ট্রান্সলেশন তো ওইভাবে এক্স্যাক্ট রিপ্রোডাকশন। তো আমাকে সেই টেক্সটের মধ্যে পুরোপুরি ঢুকে যেতে হচ্ছে, আর মানে আমাকেই লেখক হয়ে যেতে হচ্ছে। আর সেই লেখকের মাথা বা মন বা আত্মাতে প্রবেশ করার পথ হচ্ছে সেই শব্দ আর বাক্যগুলি, তাছাড়া তো আর কিছু নেই। সেটাই তো প্রমাণ, সেটাই তো ট্রেল যেটা রেখে গেছে তার নিজের যে পার্সোনাল স্পেস থেকে সেই শব্দ আর বাক্য বেরোচ্ছে। তো সেগুলোকেই ধরে কত ডিপলি সেই শব্দ আর বাক্যগুলোকে বোঝা যায়, সেই বোঝাটা পাওয়ার চেষ্টা করি, আর তারপর সেটাকে ইংরেজিতে বলা, আর যেভাবে বাংলাতে বলা হয়েছে সেইভাবে বলার একটা চেষ্টা। কিন্তু একটা বড় মুশকিল হচ্ছে, যেমনি এই উপন্যাসে একটা ক্যারেক্টার আছে আতর তো একটা অশিক্ষিত মানুষ, ও পুলিশ ইনফর্মার। তো ওর যে রাস্তার ভাষা, প্লাস বাংলাদেশে তো সবাই কোনো জেলার একটা লিঙ্ক থাকে, তো সেই জেলার টান থাকে তাদের ভাষায়। আর এই যে কেএসকে, ও আমাদের বাবু ভাষা বলে, ওর ডায়ালেক্টে কথা, তো ইংরেজিতে তো এটা আনা যায় না। আর আনার চেষ্টা করে ওটাকে ডিস্টর্ট করলে পাঠক সেটাকে পুয়ার ইংলিশ মনে করে ওই লোকটাকে বোকা ভাববে, বেরেজ ওটা বোকামো না, ওটা আঞ্চলিক ভাষা বলছে। তো সেইটা একটা আমার রিগ্রেট। আর রাইট, তো যে বাংলাতে যে পাঠক যে ফ্লেভার পায় সেটা ইংরেজি পাঠক পায় না। অনেক কিছু পায় কিন্তু ও জানেও না যে যেটা পায়নি। তো ওই অরিজিনালটা পলিক্রোম্যাটিক আর ট্রান্সলেশনটা মনোক্রোম, ওরম একটা আমার ধারণা। আচ্ছা, এরপরে সুস্মিতাদি অনেকক্ষণ ধরে আমাদের প্রশ্ন করছে, এবার সুস্মিতাদির কাছে যাব যে তোমার থ্রিলার সম্বন্ধে কি মতামত, আর এই রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এটা সম্পর্কে তোমার অভিজ্ঞতা কেমন? আরও একটা কোয়েশ্চেন করলাম যে তুমি যখন থ্রিলার পড়ো তখন কোন কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দাও আর কোনটাকে মনে হয় যে না একটু কম গুরুত্ব দিলেও চলবে? প্রথম কথা হচ্ছে আমি একটু বেছে বেছে থ্রিলার পড়ি, ঠিক আছে? রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি আমি একদম শুরুর দিকেই পড়েছি যখন বেরিয়েছে। প্রথম মোহাম্মদ নাজিমুদ্দিনের এই বইটা প্রথম পড়া না আমার, কেউ কথা রাখে আমি প্রথম পড়েছি, তারপরে এইটা।
মূলত এই বইটার মানে একটা দরজা মতো ছিল আমার কাছে থ্রিলারের ক্ষেত্রে, যে থ্রিলার কি, ব্যাপারটা কি আসলে। তুই যেরকম বললি যে তুইও সারা রাত জেগে পড়েছিস, আমি আবার পরপর 2 খণ্ড পড়েছি ওইরকম রাত জেগে, ঠিক আছে, মানে শুরু করেছি শেষ হয়েছে আবার পরেরটা পড়েছি এরকম, ঠিক আছে। তো আমার কাছে এই বইটা বিশেষ করে একটা দরজা ছিল, থ্রিলার কাকে বলে, থ্রিলার কি হয় ব্যাপারটা, এবং যে বিষয়টার ওপর আমি স্পয়লার দিতে চাই না লেখা ছিল, আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে এরকম কিছু হবে। পরবর্তীকালে এখন ওয়েব সিরিজ হয়েছে, অনেকেই জানেন যে আসলে কি ব্যাপারটা, আমি তবুও এখানে বলবো না। তো সেইটা আমি একদম এক্সপেক্ট করিনি, মানে সেইটাও আমার কাছে একটা আনসার্টেন ছিল। তারপর মোহাম্মদ নাজিমুদ্দিনের যে লেখনী শৈলী, উনি যেভাবে লেখেন বা ওনার যে প্রত্যেকটা পাতায় পাঠককে আটকে রাখার যে ক্ষমতা, সেটা কেউ কেউ কথা রাখেতেও পেয়েছি, এখানেও অবধারিতভাবে পেয়েছি, পরবর্তীকালে অন্যান্য বইও পড়েছি ওনার, সেখানেও পেয়েছি। আর তুই আরেকটা প্রশ্ন করলি কি কি মানে কোন বিষয়টা আমি প্রাধান্য দিই। আচ্ছা, অনেকের কাছে থ্রিলার মানে সেই একটা কাটাকাটি হবে, খুন টুন, একটা সাংঘাতিক কাণ্ড হবে, আমার কাছে সেটা একটু কম হলেও হবে, ঠিক আছে, এটা মানে স্লো পেস হলেও আমার কোনো অসুবিধা নেই। তো আমি সেরকমও পড়ি, কোনো প্রবলেম নেই। তো আমি সেইটাকে বোধহয় একটু কম গুরুত্ব দিই। অবশ্যই প্লটটা আমার কাছে একটু ম্যাটার করে, প্লটটা এবং লেখনী শৈলী, যে পাতায় যে ধরে রাখছে একজন পাঠককে, সেইটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ। তো আমি সেই জন্যই একটু বেছে বেছে পড়ি। তবে মোহাম্মদ নাজিমুদ্দিন আমার অন্যতম প্রিয় একজন থ্রিলারের ক্ষেত্রে লেখক। এই বইটার একটা বৈশিষ্ট্য দেখেছো, মানে চ্যাপ্টারগুলো খুব ছোট ছোট, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা আলাদা টান আছে। হ্যাঁ, এবং ওই যে কন্টিনিউয়েশনটা যার ফলে হয়, ছোট ছোট চ্যাপ্টার, চ্যাপ্টারগুলো ছোট কিন্তু একটা বিশাল লম্বা চ্যাপ্টার আছে। হ্যাঁ, সম্ভবত 34 না 35 নাম্বার চ্যাপ্টার, এটা 6 পাতা, এটা আরো লম্বা। তো সেইটা শেষ করে আমি মেসেজ পাঠালাম অথরকে, বাবা সবচেয়ে বড় চ্যাপ্টার এইমাত্র শেষ করলাম, যা দিয়েছো বস। এই ছিল। তবে এই থ্রিলার তো মনে পড়েইছি, থ্রিলার আমি অভিযান একটু মানে যারা পড়েনি তাদেরকে আমি সাজেশন করব, সেটা হচ্ছে ওই আর্ট নিয়ে, যেটা লাল নীল হলুদ কলকাতা সঞ্জয় ঘোষের, ওইটা কিন্তু বেশ ভালো বই। ওইটা যামিনী কলকাতা সংলাপ, মানে আমার যেহেতু একটু আর্ট নিয়ে আগ্রহ আছে, ওই জন্য আমি সাথীদের সাজেশনে ওগুলো মোটামুটি পড়েছি, ঠিক আছে। তো আমি এগুলোও কিন্তু ওই নন ফিকশন থ্রিলার বা এই ধরনের যে প্রসঙ্গটা উঠলো সেই সূত্র ধরেই বললাম। আর কিছু? তো আজকের মতন আমাদের আলোচনাটা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনাতে আমরা উন্মুখ হয়ে বসে আছি যে তোমাদের আলোচনাটা শোনার জন্য। তো সেই জন্য আমরা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।